শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানডে লাইভ অ্যাট 9 PM এর প্রথম পর্বে। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সাদমান আহসান সুষময়, যিনি গত এপ্রিল মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং খুব দ্রুতই উনি সেখান থেকে আরোগ্য লাভ করেন। তো তার সেই করোনা জয়ের গল্প বা করোনাকালীন যে অভিজ্ঞতা, তাই আমরা আজকে সরাসরি শুনবো তার কাছ থেকে। আপনারা যারা সাথে আছেন, আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি আশা করি দেখবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বক্তব্য থাকে, তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা সেই প্রশ্নটি সাদমান আহসান সুষময়ের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। সুষময়, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছো? ধন্যবাদ অফি ভাইয়া, আপনাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো তোমার সেই অভিজ্ঞতা আমরা শুনবো, তবে তার আগে আসলে কিছু বিষয় না বললেই নয়। যে সুষময়ের সাথে আমার যে পরিচয়, আমরা জাহাঙ্গীরনগরে একই সাথে মাস্টার্সে অধ্যয়ন করছি এবং মাস্টার্সে পড়াকালীন সময়ে আমাদের জাহাঙ্গীরনগরের কিছু বাস সার্ভিস আছে, ওদের নির্ধারিত রুটের বাস সার্ভিস আছে। তো সেখানেও সৌভাগ্যক্রমেই বলবো যে আমরা একই রুটের বাসে যাতায়াত করি। তো যে কারণে আমাদের সম্পর্কটা বেশ ভালো বন্ধুত্বের। এছাড়া পেশাগত জীবনে সুষময় এইচআর সফট বিডি নামে একটি সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলপার পদে আছে। তো আমি প্রথম যখন সুষময়ের এই করোনা আক্রান্তের বিষয়টা জানতে পারি, আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। কারণ তখন আসলে বলতে গেলে যে আমার পরিচিত জনের মধ্যে আমি ওর সবচেয়ে আমার কাছের বন্ধুটির করোনা আক্রান্তের খবরটি জানতে পারি। তো এর পরবর্তীতে আমি দেখি যে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই সে সেখান থেকে রিকভার করে। তো এরপরে ওর সাথে আমার ফোনে কথা হয় এবং আমি ওর পুরো যে সময়ের যে অভিজ্ঞতাটা এটা জানতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে এখন এই করোনা ভাইরাস বা কোভিড-19 যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে বা এই এখনকার যে চিকিৎসাগুলো আছে, যদিও এটা আসলে স্বীকৃত কোনো মেডিসিন এখন আবিষ্কৃত হয়নি, তারপরেও যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, তো সেই সবগুলো সম্পর্কে আসলে আমাদের এখন মোটামুটি সবারই একটা ধারণা হয়ে গেছে। দেশ যেহেতু অনেক দিন ধরেই এই মহামারীটা আমরা পার করছি। তো তারপরেও আমার মনে হলো যে সুষমার যে অভিজ্ঞতাটা আছে সেটা আসলে আমাদের সবার জানা দরকার, কারণ সে নিজে এই বিষয়টাকে আসলে দেখে এসেছে বা এই সময়টা পার করে এসেছে। সেটা যদি আমরা তার মুখ থেকে শুনতে পারি, সেক্ষেত্রে আমরা বোধহয় আরো একটু সচেতন হতে পারবো। তো আর বেশি কথা না বাড়িয়ে সুষময়, আমরা চলে যাচ্ছি তোমার করোনা জয়ের গল্পতে। তো প্রথমেই তোমার কাছে আমি যেটা জানতে চাইবো যে তুমি প্রথমে কিভাবে এই করোনাতে আক্রান্ত হলে, বা আসলে এটা কিভাবে বোঝা যায়, কিভাবে বুঝলে যে আমি করোনাতে আক্রান্ত হতে পারি? তো আমরা যে নর্মাল যে উপসর্গগুলোর কথা জানি, সেগুলো কি কি তোমার মধ্যে দেখা দিয়েছিল বা কিভাবে তুমি এটা ধারণা করলে বা তোমার পরিবার ধারণা করলো, এই বিষয়টা আমাদের সামনে যদি একটু বলো। ধন্যবাদ অফি ভাইয়া, আমি একটু প্রথম থেকে শুরু করতে চাই। আমার ভাইয়া ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের ডক্টর ছিলেন। তিনি গত 16ই এপ্রিল ঢাকা মেডিকেলের পোস্ট অ্যাডমিশনে রোগী ভর্তি ভর্তির সময় ছিলেন। আহ, আহ, কিন্তু তখন আহ, ad- কিন্তু তখন হচ্ছে অ্যাডমিশনের সময় যে রোগীগুলো আসে, তারা তাদের মধ্যে একজন তথ্য গোপন করে সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়। উম, তারপর যখন ভাইয়া পোস্ট অ্যাডমিশনের সময় ডিউটি করেন, সেই রোগী থেকে ভাইয়ার করোনা সংক্রমণ হয় বলে আমরা ধারণা করি। অর্থাৎ তার 7 থেকে 8 দিন পরে, অর্থাৎ 25শে এপ্রিল নাগাদ আহ, এবার ভাইয়া করোনা টেস্ট করেন এবং রেজাল্ট তার পজিটিভ আসে। এভাবে তিনি করোনায় আক্রান্ত হন। আর এর মধ্যে তার সাথে আমাদের
আমাদের কন্টাক্ট হয়। তো সেই সাথে আহ, সেই সেই ক্ষেত্রে আমার মা 26শে এপ্রিল দুপুর নাগাদ জ্বরে আক্রান্ত হন। ওই দিনই সন্ধ্যা থেকে আমি একটু অসুস্থতা অনুভব করি এবং 27 তারিখের দিকে আমার পুরোপুরি জ্বর আসে। তো যেহেতু আমার ভাইয়া করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন, তো সেই ক্ষেত্রে আমরাও ধারণা করে নেই যে আমাদের করোনা পজিটিভ হয়েছে। তো এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, অনেকেই একটু ধারণা করতে পারেন ভাইয়া পার্সোনাল বিপি পড়েছিলেন কিনা। সেক্ষেত্রে আমি বলতে চাই, ঢাকা মেডিকেলে যখন হচ্ছে অ্যাডমিশনের সময় হচ্ছে কর্তৃপক্ষ পিপির ব্যবস্থা করত, কিন্তু পোস্ট অ্যাডমিশনের ক্ষেত্রে তারা পিপির ব্যবস্থা ছিল না। কিন্তু এখন অ্যাডমিশন বা পোস্ট অ্যাডমিশন সমস্ত ক্ষেত্রেই ডাক্তাররা পিপি ব্যবহার করে থাকেন। আচ্ছা, ধন্যবাদ সুষময়। তো এই বিষয়টা আসলে মানে খুব অ্যালার্মিং যে আমরা যারা অন্য কোনো রোগের চিকিৎসা করাতে যাচ্ছি, কিন্তু আমাদের যে করোনার যে সিমটম আছে সেটাকে আমরা ডাক্তারের সাথে শেয়ার করছি না। তো যে কারণে আসলে তোমার বড় ভাইয়া সেখান থেকে আক্রান্ত হন, এবং পরবর্তীতে তোমাদের পরিবারের তোমরা কারা কারা আক্রান্ত হয়েছিলে? তোমরা কি সবাই আক্রান্ত হয়েছিলে? আমাদের ফ্যামিলিতে 5 জন মেম্বার। শুধু আচ্ছা আমি, আমার মা, আমার বড় ভাই আক্রান্ত হয়েছিলাম, কিন্তু আমার ভাবি এবং আমার বাবা সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন। আচ্ছা আচ্ছা, তো তাহলে তো এক্ষেত্রে আমি তোমরা একটু বলতে এরপরে চাই, তোমরা আরো দুজন আক্রান্ত হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। জি জি হ্যাঁ, এক্ষেত্রে আমি বলতে চাই যে আমার রোগের লক্ষণগুলো কি ছিল। আমার ভাইয়ের যে লক্ষণ ছিল সেগুলো হচ্ছে জ্বর, কাশি, মাথা ব্যথা আর কানের নিচে ব্যথা। আর আমার মার শুধু জ্বর ছিল, আর আমার ছিল জ্বর, কাশি, শুকনো কাশি, আর হচ্ছে যেদিন জ্বর আসে সেদিন আমার গলা ব্যথা ছিল না, কিন্তু জ্বর আসার পরের দিন অর্থাৎ 28 আচ্ছা এপ্রিল আমার সকাল থেকে গলা ব্যথা শুরু হয়। আচ্ছা, তো এই যে যে নর্মাল যে উপসর্গ, তো এইগুলো আসলে মানে এগুলো থেকে আসলে মানে এমন কোনো মানে অন্যরকম কোনো উপসর্গ আসলে না যেটা দিয়ে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারবো যে এটা করোনা ভাইরাস। এটি খুব জি নর্মাল সাধারণ জ্বর হতে পারে, সাধারণ গলা ব্যথা হতে পারে, এটা বোঝা আসলে মুশকিল। জি। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আহ, তার মধ্যে দেখতে পাচ্ছি কে এম নাজিম উদ্দিন, নাজিম ভাই কমেন্ট করেছেন ওয়েটিং। উনি বোধহয় লাইভ স্ট্রিম শুরুর আগেই কমেন্ট করেছেন। এছাড়া ধন্যবাদ আমাদের নাজিম সাথে ভাইয়া। আছেন পারভেজ কাউসার ভাই, উনিও লিখেছেন ওয়েটিং। পারভেজ ভাইকে ধন্যবাদ। পারভেজ ভাই আরেকটি কমেন্ট করেছেন, অফি খান গ্রেট ব্রো, গো আহেড। ধন্যবাদ পারভেজ ভাই। আশা করছি যতটুকু চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি। আচ্ছা, তো তো এইভাবে হচ্ছে তোমরা তাহলে পরবর্তীতে হচ্ছে 26 তারিখ হচ্ছে টেস্টটা কবে করা ছিল? 26 তারিখ হ্যাঁ, না করিয়েছিলেন না? না না না, টেস্ট 26 তারিখে করেনি। 29 তারিখ টেস্ট করিয়েছি। 29 তারিখ। আচ্ছা বিএসএম টেস্ট, জি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে। আচ্ছা, সেইখানে যখন তোমরা টেস্ট করতে যাও মানে সেখানকার জি। পরিস্থিতিটা কিরকম ছিল, যে মানুষের কেমন ভিড় ছিল সেখানে, সেটা যদি একটু বলো। সেখানে হচ্ছে প্রচন্ড রকমের মানুষের চাপ ছিল। মানুষ সেই ভোরবেলা থেকেই হচ্ছে লাইনে দাঁড়িয়েছিল টেস্ট করানোর জন্য। অনেক মানুষ ছিল টেস্ট করানোর জন্য, কিন্তু আমার ভাইয়ার যে কলিগ ছিল তিনি আমাদের সর্বাত্মক সাহায্য করেছিলেন করোনা টেস্ট করার জন্য। আমরা অতি আহ, সহজেই টেস্টটি করতে পারি, আমি আর আমার আম্মু। আচ্ছা, এরপরে তোমরা মানে এটার করোনা যে পজিটিভ আসলো সেই রেজাল্টটা কিভাবে পাইলা? 29 তারিখ আমরা যখন টেস্ট করি, সেই ক্ষেত্রে তারা হচ্ছে আমাদের ইনফরমেশন সব আহ, রেখে দেয়। সেই সাথে আমরা আমাদের মোবাইলে সেই দিনই রাত 8:30 নাগাদ মোবাইলে মেসেজ চলে আসে যে আমরা করোনা পজিটিভ হয়েছে। আমাদেরকে সম্পূর্ণ রকমের যে হোম কোয়ারেন্টাইন করতে বলা হয়েছে, ফলো করতে বলা আচ্ছা হয়েছে। আচ্ছা, তো এরপর যখন হচ্ছে তোমরা এই কোভিড-19 পজিটিভ হইলা, তোমরা বাসার 3 জন সদস্য, মানে বাসার 2 জন জি। সদস্য তখনও তাদের কোনো সিমটম দেখা যায়নি। জি না। তো এরপর থেকে আসলে মানে তোমাদের যে হোম কোয়ারেন্টাইন, যেটা আমরা জানি যে সম্ভবত 14 দিন থাকতে হয় হোম কোয়ারেন্টাইনে।
মানে 14 দিন পরে মানে এর উপসর্গটা আবার টেস্ট করাতে হয় এরকম। তো এই 14 দিন কি তোমরা হোম কোয়ারেন্টাইনে ছিলা, বা কিরকম ছিলা, মানে হোম কোয়ারেন্টাইনে সেই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। ওকে, সত্যি কথা বলতে আমরা প্রথম প্রথম একটু সবাই খুব ভয় পেয়েছিলাম। আমাদের ফ্যামিলির 5 জনের মধ্যে 3 জনই আমরা হচ্ছে করোনাতে আক্রান্ত। এখন আমাদের ক্ষেত্রে আমাদের সাথে যদি অন্য কারোর কন্টাক্ট হয় অন্য ফ্যামিলির সদস্যদের, তাহলে তারাও আক্রান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে কে কাকে দেখবে, মানে কেউ তো কাউকে দেখতে পারবে না অসুস্থতা হলে। তো আমরা আমাদের যে বাসাটাকে সম্পূর্ণরূপে 2 ভাগে হচ্ছে ভাগ করে ফেলি। এক ভাগে আমরা যারা অসুস্থ মানুষ তারা হচ্ছে থাকি, আর অন্য পাশে যারা হচ্ছে সুস্থ মানুষ, অর্থাৎ আমার ভাই, আমার ভাবি আর আমার আব্বু আমরা থাকে। এখন খাওয়া দাওয়াও সম্পূর্ণরূপে সেপারেট। আমরা যারা আমার আমরা যারা করোনাতে আক্রান্ত তাদের জন্য আমাদের যে দরজার সামনে খাবার দিয়ে যেত। আমরা হচ্ছে খাবার খেয়ে আবার আমাদের যে বাসন প্লেট ওগুলো আবার রেখে দিতাম। তো সেখান থেকে তারা সেটা সেটা সংগ্রহ করতো। এখন আসি ওয়াশরুম ইউজ করার ব্যাপারটা। আমরা সম্পূর্ণরূপে আলাদা ওয়াশরুম ইউজ করতাম। যারা এফেক্টেড এফেক্টেড ছিল ছিল না তারা একটা ওয়াশরুম ইউজ করতো, আর যারা এফেক্টেড ছিল তারা আলাদা ওয়াশরুম ইউজ করতো। আচ্ছা, তো এই মানে 14 দিন ধরে মানে একরকম নিজের ঘরে মানে রুদ্ধ একটা অবস্থায় তোমরা ছিলা। তো এর মধ্যে মানে নিজেদের মধ্যে আসলে মানে কথাবার্তা কিভাবে হতো, মানে কথাবার্তা কমিউনিকেশনটা কিভাবে কি করতে? জি, নিজেদের মধ্যে আমরা মোবাইলে কথা বলতাম। আচ্ছা, মোবাইলে কথা বলতাম সবসময়। আচ্ছা, ব্যাপারটা আসলে সবার কাছে একটু মানে উইয়ার্ড মনে হতে পারে যে বাসার মধ্যে নিজের ফ্যামিলির সদস্যদের সাথে ফোনে কথা বলছি, কিন্তু আসলে মানে মানে এটাই আসলে সঠিক পদ্ধতি। আচ্ছা, তো এরপরে আমি আরেকটু এগিয়ে নিব যে তোমার এই সময়কালীন যে এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে কোনো স্বীকৃত কোনো মেডিসিন এখনো পর্যন্ত মানে আমরা পাইনি। তো সেই সময়টা তোমাদের চিকিৎসাটা কিরকম ছিল, যে কি কি কোনো ওষুধ তোমরা নিয়েছিলে কিনা? প্লাস আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে জ্বর বা গলা ব্যথা যে উপসর্গগুলো ছিল, মানে এগুলো পরবর্তীতে কি হলো, মানে পরবর্তীতে কি আরো বেড়ে গিয়েছে বা আরো কোনো কিছু যোগ হয়েছে কিনা এর সাথে, এই বিষয়টা যদি বলো। আমরা হচ্ছে নর্মাল মেডিসিন হচ্ছে খেয়েছি। যেমন জ্বর হলে আমরা যেমন নর্মাল প্যারাসিটামল খাই, সেই প্যারাসিটামল খেয়েছি। প্যারাসিটামলের ক্ষেত্রে নাপা এক্সট্রাটা খেয়েছি। তারপর জিঙ্ক ট্যাবলেট, ভিটামিন সি, সিভিট, তারপর একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি অ্যাজিথ্রোমাইসিন, আর হচ্ছে অ্যান্টিহিস্টামাইন জাতীয় ওষুধ, যেমন টেলফাস্ট, মানে ঠান্ডা যেন না লাগে সেজন্য অ্যান্টিহিস্টামাইন জাতীয় ওষুধ খেয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় এই মুহূর্তে আমার মাথায় আসলো যে আমরা দেখি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেন যে এই সময়টা হচ্ছে গরম পানি খেতে হবে, গরম চা খেতে হবে, হ্যাঁ, মানে ঠান্ডা কিছু খাওয়া যাবে না। তো এই এই বিষয়টা কি আসলে মানে কতটুকু সত্যি, বা তোমরা কি এই বিষয়গুলো ফলো করেছিলে? হ্যাঁ, হ্যাঁ, জি, আমরা এই বিষয়টা সম্পূর্ণরূপে ফলো করেছিলাম। আমরা হচ্ছে নর্মাল পানি জাতীয় কোনো কিছুই খাইনি। আমরা সবসময় গরম পানি, গরম চা, স্যুপ এগুলো খেয়েছি। আদার রস, বলতে গেলে আমরা নর্মাল কোনো কিছুই খাইনি। কিন্তু যেমন সাদা ভাত, তারপর মুরগির মাংস, এগুলোও খেয়েছি, মানে নর্মাল খাবার। আচ্ছা, অর্থাৎ মানে ঠান্ডা খাবার বা ঠান্ডা পানীয় অ্যাভয়েড করে জি জি, গরম পানীয় গরম সবকিছু। জি, আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন, আমি কিছু মন্তব্য করি। আদনান আহসান তন্ময় উনি একটি প্রশ্ন করেছেন, আইই আইইডিসিআর না আইইসিডিআর, এটি আমি আসলে সঠিক জানি না এই মুহূর্তে। তো ওইখান থেকে, অর্থাৎ যেখানে তোমরা টেস্ট করাইছিল সেখান থেকে তোমাদের সাথে পরে কি কোনো যোগাযোগ করা হয়েছিল কিনা? জি, আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। সেখানে ডাক্তার আমাদের খোঁজ খবর নিয়েছিল, কন্টিনিউ আমাদের খোঁজ খবর নিয়েছিল আমরা কেমন আছি না আছি। আচ্ছা, আমাদের সাথে আরো আছেন সৈয়দ রাফি আহমেদ।
আমাদের আমাদের একই রুটের বাসের সহযাত্রী। তো ভাই লিখেছেন খুবই কষ্টকর অভিজ্ঞতা সুষময়। হ্যাঁ, আমারও সেই একই বক্তব্য। তো এইভাবে হচ্ছে তোমাদের 14 দিন কেটে গেল। তো এর এর মাঝে কি আরো কোনো কিছু কি ছিল মানে তোমাদের? কারণ আরো একটা বিষয় আমি অনেকের কাছে শুনেছি যে শ্বাস প্রশ্বাসের এই সময় নাকি শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক যাতে থাকে এটা হচ্ছে মানে কন্টিনিউয়াস একটা চেকিং এর মধ্যে রাখতে হয়, একটা প্রতিনিয়ত একটা চেক করতে হয়। এইরকম কোনো কিছু ছিল কি? হ্যাঁ, আমাদের ফুসফুস যাতে মানে সুস্থ সবল থাকে সেজন্য ডাক্তার একটা ব্যায়াম করার পরামর্শ দেয়। সেই ব্যায়ামটা যেটার সাহায্যে করা হয় সেটার নাম হচ্ছে রেসপিটোমিটার। আচ্ছা। রেসপিটোমিটারটা যদি আমি একটু দেখাই, জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখানে হ্যাঁ, হচ্ছে আমি তোমাকে ফুল তিনটা স্ক্রিনে দিচ্ছি, তুমি এটা যে দেখাও দর্শকদের। যে এখানে হচ্ছে গিয়ে তিনটা বল থাকে। আমরা যদি সুস্থ ব্যক্তিরা ফু দিয়ে তিনটা বলে উঠাতে পারি তাহলে বলতে পারি আমি সুস্থ। যদি আমি করে দেখাই, জিনিসটা হবে এরকম। অর্থাৎ দেখা যাচ্ছে আমি তিনটা বলই উঠাতে পারতেছি উপরে, সেহেতু বলতে পারতেছি যে আমার শ্বাস প্রশ্বাসের কোনো অসুবিধা নাই এখন পর্যন্ত। কিন্তু আমরা যখন কোভিড-19 পজিটিভ ছিলাম, প্রথম প্রথম আমাদের তিনটা বল উঠাতে খুবই কষ্ট হতো, আমরা পারতাম না। পরে আস্তে আস্তে 5 থেকে 6 দিন পরের দিকে আস্তে আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট শুরু হয়। আচ্ছা, ধন্যবাদ সুষময়। তো এরপরে হচ্ছে তোমরা যখন 14 দিন পরে তোমরা আরেকটা কি? আরেকটা জিনিস হ্যাঁ, আমি একটু মিস করে গেছি, যদি একটু বলতে চাই। আমাদের অক্সিজেন ঠিক রাখার জন্য, শরীরে অক্সিজেন ঠিক রাখার জন্য পালস অক্সিমিটার নামের একটি যন্ত্র আছে, সেটির সাহায্যে আমরা ঠিক মানে মাপতে পারি আমাদের শরীরে কতটুকু অক্সিজেন পাচ্ছে। তো নর্মাল রিডিং এর যদি ওইটার আসে হচ্ছে 97 থেকে 100, তাহলে ওই ব্যক্তির অক্সিজেনের কোনো ঘাটতি নেই শরীরে। কিন্তু যদি তার 97 কম হয় রিডিং, অক্সিমিটারের রিডিং, তাহলে তাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। আর যদি কারো 93 কম হয় তাহলে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হতে হবে। আচ্ছা। আচ্ছা, আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি সৈকত মির্জা। উনি জানতে চেয়েছেন, সাদমান ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি নিজের বাসায় আইসোলেশন ছিলেন? হ্যাঁ, সৈকত ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নিজের বাসাতে আইসোলেশনে ছিলাম। আচ্ছা, তো এখন তুমি 14 দিন পরে এরপরে হচ্ছে তোমরা কি তখন আবার টেস্ট করানোর জন্য আবার কোথায় গিয়েছিলে তখন? হ্যাঁ, 14 দিন পরে অর্থাৎ 15 দিনের মাথায় আমরা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আমি আর আমার আম্মু আবার টেস্ট করাতে যাই। 14 তারিখে একটা করাই, আর এর 24 ঘন্টা পরে অর্থাৎ 15ই মে আরেকটা টেস্ট করাই, এবং আচ্ছা। পরপর দুইটা টেস্টেই আমাদের হচ্ছে নেগেটিভ আসে। আচ্ছা, এটা কি মানে তোমরা নিজে থেকে মানে শিওর হওয়ার জন্য করিয়েছো নাকি ওরাই বলে দেয় যে দুবার টেস্ট করাতে হয় নেগেটিভের না, জন্য? ওরাই দুবার বলে দেয়, আইসিডিডিআরবি থেকেই আমাদের বলা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই যে এই যে 24 ঘন্টার কথাটা বললা, মানে এইটা কি আসলে মানে এই পিরিয়ডটা মেনটেন করতে হয়, মানে যে আমি একবার টেস্ট করানোর পরে পরবর্তী টেস্ট আবার চব্বিশ হ্যাঁ, ঘন্টা পরে করাতে 24 ঘন্টা পারবো? পরে করতে পারবো, জি। আচ্ছা। আচ্ছা। মানে শিওর হওয়ার জন্য, মানে পরপর দুইটা টেস্ট করতে হয়। আচ্ছা, তো এর এর মধ্যে যে তোমাদের যে আঙ্কেল এবং ভাবি মানে তারা করোনার কোনো সিমটম তাদের মধ্যে আসেনি? জি না, কোনো ধরনের সিমটম আসেনি, কারণ আমরা সম্পূর্ণরূপে হোম কোয়ারেন্টাইনটা ফলো করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা, আহমেদ আকিব তারেক বা তারিক হবে সম্ভবত। সে লিখেছে, সুষময় কি খবর বন্ধু, মেডিসিন কি কি নিতে হয়েছিল? ধন্যবাদ তারেক। মেডিসিন নর্মাল আগেই বলেছি, তুমি হয়তো মিস করেছো, তা আমি আবার বলছি, কোনো সমস্যা নেই। প্যারাসিটামল, আমরা যা নর্মাল ওষুধ খেয়ে থাকি জ্বর হলে সেটাই খেয়েছি, নাপা এক্সট্রা। তারপর জিঙ্ক ট্যাবলেট, ভিটামিন সি, সিভিট, আর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টিবায়োটিক এটা একটা, আর হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেমন টেলফাস্ট, এগুলা খেয়েছি। আচ্ছা, আমাদের পারভেজ ভাই একটা প্রশ্ন করেছেন, টেস্টিং খরচ কেমন এবং এটার বিস্তারিত যদি একটু বলো তুমি। টেস্টিং এর তেমন মানে সরকারি যে হসপিটাল সেখানে কোনো টেস্টিং এর খরচ নেই।
শুধু যেই টিকিট কাটতে হয়, সম্ভবত আমাদের 30 টাকা করে নিয়েছিল শুধু আচ্ছা, টিকিট খরচটা ভিতরে ঢোকার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাণজ্যোতি খানম, আমাদেরই আরেক সহপাঠী। উনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, আইসোলেশনে থাকার সময় মেন্টাল ব্রেকডাউন থেকে বাঁচার জন্য বা ভয় কাটানোর জন্য কোনো সাজেশন, অর্থাৎ একটা চমৎকার একটা প্রশ্ন যে এই যে আইসোলেশনে ছিলা, যে নিজের বাসার মধ্যে 14 দিন, মানে নিজের পরিবারের সদস্যদের সাথে দেখা করা যাচ্ছে না, তাদের সাথে ফোনে কথা বলছো, তো এই সময়টাতে আসলে মানসিক অবস্থাটা কিরকম হয়, বা কিভাবে এই সময়টাকে মানসিকভাবে তুমি বা তোমার পরিবারের সদস্যরা তোমরা এটাকে ট্যাকেল করেছো, এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছেন। ধন্যবাদ জ্যোতি আপু। হ্যাঁ, আমরা যখন আইসোলেশনে ছিলাম তখন আসলেই সত্যিই খুব ভয় পেয়েছিলাম। কিন্তু বিভিন্ন রকমের এখন তো অনলাইন নির্ভরই সবকিছু। আমরা হচ্ছে গিয়া নানা ইউটিউব, নেটফ্লিক্স এগুলোতে মুভি, নাটক এসব দেখেই আমাদের আইসোলেশন পিরিয়ডটা কাটিয়েছি। আর যেহেতু আমার অফিস ছিল, সেহেতু আমি বাসাতেই আমি টুকটাক অফিসের কাজ করেছি, নিজের কিছু কাজ করেছি, এভাবে আমার সময় কেটে গেছে। মানে নিজেকে ব্যস্ত রাখা আসলে, হ্যাঁ, নিজেকে ব্যস্ত রাখা আসলে। চিন্তাটা থেকে দূরে রেখে নিজেকে একটু ব্যস্ত রাখা। হ্যাঁ, ব্যস্ত রাখা। হ্যাঁ, চমৎকার বলেছো। তো এরপরে যখন তোমরা তাহলে কোভিড-19 নেগেটিভ 2বার হচ্ছে টেস্ট করাও, টেস্ট করানোর পরে টেস্ট হচ্ছে করতে শিওর হয়। হলে, জি। তো এখনকার পরিস্থিতিটা আমাকে একটু বলো যে এর পরবর্তী অবস্থা, মানে এর পরবর্তী থেকে যে তোমাদের ওই করোনার যে উপসর্গগুলো, এগুলো তোমাদের মধ্যে কি এখনো রয়ে গেছে, মানে কিছু কি আছে না প্রশমিত হয়ে গেছে একেবারে, এটা যদি একটু বলো। জি না, আলহামদুলিল্লাহ এখন আমাদের কোনো কোনো ধরনের সিমটম বা উপসর্গ নেই। আমরা এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ আছি। তো এই তোমার এই পুরো অভিজ্ঞতাটা আসলে আমি জানি না সবাই কিভাবে এটাকে দেখবেন। তো আমি সবার উদ্দেশ্যে জাস্ট কিছু কথা বলতে চাই যে তোমাকে তেমন বা তোমার পরিবারকে হয়তো বা তেমন কোনো যেটাকে বলে যে তেমন কোনো সাফার করতে হয়নি। আহ, অনেকে হয়তো বা যেখানে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বা আইসিইউতে যেতে হচ্ছে, ভেন্টিলেশন সাপোর্ট এইসব কিছু লাগছে, তো সেই তুলনায় আসলে আলহামদুলিল্লাহ তোমরা খুব সহজে রিকভার করতে পেরেছো। তো এটা থেকে আমি আহ, এভাবে সবাইকে একটু বলতে চাই যে যে আমরা আসলে জানি না কার হেলথ কন্ডিশন কিরকম, কে কে এটাকে কিভাবে ট্যাকেল করতে পারবে, এটা আসলে আমরা জানি না। তো এখান থেকে আসলে আমাদের সচেতন হওয়ার ব্যাপার আছে। তো আমরা এখানে এবং আরো কিছু বিষয় আমি এখানে বলতে চাই যে যে শুরুতে যে আহ, তোমার বড় ভাই যিনি ডাক্তার, এবং যেই রোগীর কাছ থেকে উনি হচ্ছে এই করোনাটা ছড়িয়েছে বলে আমরা ধারণা করছি, তো ওই রুগীটি, ওনার যে করোনার সিমটম ছিল, উনি কিন্তু সেই বিষয়টা গোপন করে উনি কিন্তু অন্য জি। একটি রোগের জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তো জি। এই ব্যাপারে কিন্তু আসলে আমাদের সবারই সবারই একটু সচেতনতার দরকার আছে। আমি জি। মনে করি যে যারা এখন যে কোনো রোগের জন্যই হোক ডাক্তারের কাছে যাচ্ছেন, তো তারা যাতে এই বিষয়গুলা ডাক্তারের কাছে যাচ্ছেন বা হয়তো অন্য কোথাও যাচ্ছেন, অন্য কোনো পেশায় যাচ্ছেন, তো এই বিষয়গুলো আসলে আমরা যাতে একটু খেয়াল রাখি এবং সবার সাথে এই বিষয়গুলো বিশেষ করে ডাক্তারের সাথে সবকিছু যাতে শেয়ার করি যে আমার যে করোনার উপসর্গগুলো আছে, যে আমি করোনা সাসপেক্ট হতে পারি, কারণ এটা তো আসলে বোঝাটা একটু মুশকিল। এবং জি। ডাক্তারদের জন্য আমি আমার মনে হয় যে ওনারা এখন যারাই যেসব রোগীর সংস্পর্শে আসছেন, আমার মনে হয় যে এটা যদি ওনারা ধরেই নেন যে হ্যাঁ উনি করোনার রোগী, আমি সেই ভেবেই ওনার সংস্পর্শে আসছি, তো এইভাবে নিজের থেকে যদি সচেতন থাকা যায়, সেক্ষেত্রে এটার ছড়ানোটা একটু হলেও আমরা রুখতে পারবো। জি। তো এর মধ্যে আরো কিছু কমেন্ট এসেছে, আমি একটু দেখি। রাজীব রাজ লিখেছেন, সাদমান ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে কিছু টিপস দিয়েছিলেন, আমি এখনো ওইগুলো মানার চেষ্টা করি। ধন্যবাদ রাজীব ভাইয়া। পারভেজ ভাই আরেকটু জানতে চেয়েছেন, করোনা থাকাকালীন সময় কি শারীরিক কোনো সমস্যা ছিল, শরীরে ব্যথা বা অন্য কিছু? উম, জি না, করোনার সময় শারীরিক কোনো অসুবিধা ছিল না, কিন্তু সামান্য শারীরিক দুর্বলতা ছিল। যেমন অনেকক্ষণ বসে কোনো কিছু করা যেত না, আহ, একটুতেই অবসাদ লাগতো।
আচ্ছা, তো আহ, এই বিষয়টা সবাইকে একটু বলতে চেয়েছিলাম। আর আরেকটা ব্যাপার, আমি তোমাকে এবং তোমার পরিবারকে ধন্যবাদ দেব যে তোমরা যে এই 14 দিনে যে হোম কোয়ারেন্টাইনটা, মানে এটা যে খুব সফলভাবে মেনটেন করেছো। যে তোমাদের পরিবারের বাকি দুজন সদস্য, তাদের আল্লাহর রহমতে এখনো করোনার সংস্পর্শে তারা আসেননি। তো এই মেনটেনটা তোমরা যে চমৎকারভাবে করেছো স্বাস্থ্যবিধি মেনে, এটার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং আরো একটা বিষয় আমি বলতে চাই যে এই যে করোনার সিমটমটা যখন দেখা দিল, যখনই তোমাদের জ্বর আসলো এবং সাথে সাথেই তোমরা বোধহয় পরের দিন বা তার নেক্সট 2 ডেজ এর মধ্যে তোমরা হচ্ছে করোনার টেস্ট করাও। তো এই বিষয়টা আসলে আমরা আসলে অনেকেই হয়তো এই ব্যাপারে সচেতন না। কারণটা আমি আগেও বলেছি যে এটা আসলে এমন কোনো উপসর্গ দেখা দিচ্ছে না যেটা দিয়ে আমরা স্পেসিফিক ভাবে, মানে একদম নিশ্চিত ভাবে বুঝতে পারবো যে এটা আসলে আমার করোনা হয়েছে। তো যে কারণে খুবই সাধারণ যে উপসর্গগুলো, সাধারণ জ্বর, গলা ব্যথা, আমরা হয়তো অনেকেই এগুলোকে অবহেলা করব বা ইগনোর করে যাব বা যাচ্ছি হয়তো বা। তো এটা যাতে আমরা না করি, এবং কারণ এখন যেহেতু যে এই রোগটা খুব প্রবল ভাবে মানে ছড়িয়ে গেছে, এখন এই উপসর্গগুলো দেখা মাত্রই যাতে আমরা করোনার টেস্টটা করিয়ে ফেলি, এবং যাতে করে আমি নিজে নিরাপদ যেভাবে থাকতে পারি, আমার পরিবার নিরাপদ থাকতে পারে, এবং পুরো জাতি, পুরো দেশ এভাবেই নিরাপদ থাকতে পারে। তো সবশেষে আমি সুষময় তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্বে অতিথি হয়ে আসার জন্য এবং সবার সাথে তোমার এই অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। এবং আমি তোমার এবং তোমার পরিবারের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। তো সবার শেষে তুমি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন এখনো শুনছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। যে অবশ্যই আমার কিছু বলার আছে। আমরা আমরা কিন্তু এখনো সচেতন নই। আমরা হচ্ছে ঠিকভাবে হাত ধুই না। আমরা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স ঠিকভাবে পালন করি না, কিন্তু এটা মোটেও ঠিক না। আমাদের যাদের একবার করোনা হয়েছে, আমরা নিজেরাই বুঝতে পারছি যে আমাদের কতটা কষ্ট হয়েছে। মানুষ হয়তো এখনো বুঝতে পারতেছে না, কিন্তু হসপিটালগুলোতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে আইসিইউতে কোনো বেড নেই। মানুষ প্রচুর করোনাতে আক্রান্ত হচ্ছে। তো আমি বলবো সবাই সচেতন থাকুন, নিয়ম করে হাত ধুন অন্তত 20 সেকেন্ড, মাস্ক পরিধান করুন এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনে চলুন। ধন্যবাদ সুষময়, একদম ঠিক তাই। আমরা সবাই সচেতন হলেই আমরা এই রোগটা প্রতিরোধ করতে সক্ষম হব। আমিও সবার উদ্দেশ্যে এই একই কথাই বলবো। তো আমরা যারা আছি, আমরা এই অভিজ্ঞতাটা থেকে আহ, আমরা আরো একটু সচেতন হব। আর আমরা এতক্ষণ আমার সাথে যারা যারা ছিলেন, যারা বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন, মন্তব্য করেছেন, পুরো ভিডিওটি যারা দেখেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আপনাদের কাছে আমি আরো একটু জানতে চাবো, আরো একটু জানাবো যে আপনারা যদি এই বিষয়টি আপনার বন্ধু বান্ধব বা পরিবার স্বজনদের সাথে শেয়ার করেন, সেক্ষেত্রে তারাও এই বিষয়গুলো নিয়ে সচেতন হবে। এবং এটি আমরা যে খুব সহজেই মোকাবেলা করতে পারি যদি আমাদের সেই মানসিক দৃঢ়তা থাকে, এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটি কিন্তু আমাদের মানসিক দৃঢ়তার উপর অনেকখানি নির্ভরশীল। তো তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা রিকভার করতে পারি। তার একটা উদাহরণ কিন্তু আজকে সাদমান হাসান সুষমা। যেতে যেতে আরো একটি কমেন্ট পেলাম, আমি একটু পড়তে চাই। আমি যে সংগঠনটি করি হরবোলা, তার সদস্য জহির রায়হান ভাই লিখেছেন, দেখছি অফি ভালো লাগছে, তোমার এই আয়োজনের জন্য শুভকামনা। ধন্যবাদ জহির ভাই। আমাদের আমার হরবোলা সংগঠনের আরো একজন সদস্য রাজিয়া কবির আপু লিখেছেন, জি, সচেতনতাই এই রোগ ঠেকানোর একমাত্র উপায়। অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে। আহ, এবং সবাইকে আমি আরেকটু আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই। আমি আজকে এই সানডে লাইভ অ্যাট 9 PM এর প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়ে গেল। আগামী রবিবার ঠিক একই সময় রাত 9টায় আমার ফেসবুক প্রোফাইল থেকে আর এই সানডে লাইভ অ্যাট 9 PM এর দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি হিসেবে থাকবেন একজন, সেটি আমি এখনই ডিসক্লোজ করছি না। তো আশা করছি আপনারা সবাই যেভাবে সমর্থন দিয়েছেন, আশা করছি পরবর্তী পর্বগুলোতেও সেই একইভাবে সমর্থন দেবেন। ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।